আগামীকাল ঢাকায় আসছে ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিবের দাবি, অন্তর্বর্তী সরকারকে যে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় সেই বার্তায় তাদের এই সফর। শেখ হাসিনা আজকে সেই ডাকাত চোরদের মতোই চট করে তিনি ভারতের কোনো এক পার্শ্ববর্তী জায়গায় অবস্থান করছে। গুজববাজ আওয়ামী লীগ একটা দুষ্ট চক্রের নাম, আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রবাজ, যারা সকাল সন্ধ্যা আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রাখবে। অতএব চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা আনতে চাই, বিচার করতে চাই। তার এই গণহত্যা দায়, তাকে সম্পূর্ণ এই গণহত্যার জন্য দায়ভার নিয়ে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই, তাতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন ইতিমধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে। তার নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করতেছে বাংলাদেশে তিনি ঢুকার জন্য। খুব শীঘ্রই তিনি নাকি বাংলাদেশে ঢুকবে, সীমান্তের কাছাকাছি আছে। দর্শক শ্রোতা, তার নেতা কর্মীদের, তার সকল কর্মীদেরকে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন। দর্শক শ্রোতা, এই সম্পর্কে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বিস্তারিত লাইভে আলোচনা করেছেন। শেখ হাসিনা কি দেশে সত্যি ঢুকবে, নাকি বাংলাদেশের জনগণকে মন চাঙ্গা করার জন্য তিনি এমন কল রেকর্ড ইচ্ছাকৃতভাবে ভাইরাল করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনার চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আওয়ামী লীগ সরকার কখন কি করবেন, এই দেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি, এই কল রেকর্ডের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছেন। বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই কল রেকর্ডের গোপন রহস্য নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওতে বিস্তারিত রয়েছে। ডক্টর ফয়জুল হক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই কল রেকর্ডের রহস্য কি, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশকে, জনগণকে ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা আনতে চাই, বিচার করতে চাই। তার এই গণহত্যার দায়ে, তাকে সম্পূর্ণ এই গণহত্যার জন্য দায়ভার নিয়ে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই, শেখ হাসিনার তো দূরের কথা, আওয়ামী লীগের কেউ যদি, কিংবা তাদের কুশলীন যারা রয়েছেন, কারো পক্ষে যদি আমার এই চ্যালেঞ্জটা নেওয়া সম্ভব হয় যে আপনি শেখ হাসিনা বাংলাদেশে চট করে প্রবেশ করতে হবে না, একদম দিবালোকের মতো আপনি ঢুকে পড়েন, আপনার বুকে কি সাহস আছে আমরা দেখতে চাই। আপনি পারলে বাংলাদেশে প্রবেশ করেন। সারা বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে। আপনার জন্য চট করে প্রবেশ করলে চট করে আপনাকে ঝাপটি মেরে ধরার জন্য বসে আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিলাম যে আজকের এই শেখ হাসিনা চট করে প্রবেশ যদি করতে পারে, আমার হাতে চুরি বাঁধবো, আমার কানে কানেরটা বাঁধবো, আমার নাকে দুল পরবো, কানে কানের দুল পরবো। আমি চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনার যদি মুরাদ থাকে বাংলাদেশে, আপনি একটু চট করে প্রবেশ করেন। কারণ আমরা আপনার অপেক্ষায়, আমরা দেখতে চাই যে চট করে কিভাবে প্রবেশ করা যায়, এবং চট করে প্রবেশ করার কারণে আপনি এই দেশের জনগণের কর্তৃক যে শাস্তিটা 5ই আগস্ট পাওয়ার কথা ছিল, সেইটা আবার জনগণ আপনাকে দেয় কিনা, সেটা আমাদের দেখার অপেক্ষায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র গত 16 বছর পর্যন্ত করেছে, আজও ষড়যন্ত্র তারা চলমান রেখেছে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে, বাংলাদেশের শত ষড়যন্ত্র করে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চট করে চলে গেলেন উড়াল দিয়ে, এই চলে যাওয়ার পরে চট করে প্রবেশ করাটা আর সহজ নয়। তখন তোমার পুলিশ ছিল, তখন তোমার প্রশাসন ছিল, তখন তোমার অনৈতিক কর্মকাণ্ডকে সায় দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক অফিসাররা তোমাকে সহযোগিতা করেছে। কিন্তু তোমাকে এখন আর চট করে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তোমার সমগ্র লেলুয়া বাহিনী আজ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। বাংলাদেশ এখন স্বাধীন, এই সার্বভৌম দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আমি সে কারণে দেশবাসীকে সবসময় বলি, আমার এই যে সরকার রয়েছে বর্তমানে, আজকের এই মুহূর্তের সরকার, জেনারেল ওয়াকারুজ্জামানের সহযোগিতায়, সেনাবাহিনীর সহযোগিতায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তি, নোবেল লরিয়েট, তিনি আজকের যে সরকার চালাচ্ছেন, এটা আমাদের দেশের সরকার, দেশের মানুষের সরকার এবং আমাদের প্রতিষ্ঠিত সরকার। এখন এই সরকারকে উৎখাত করার জন্য যারা এই ষড়যন্ত্র করবে, তারাই আওয়ামী লীগ, আর কোনো সার্টিফিকেট লাগবে না। এই সরকার আপনার, এই সরকার আমার। আমরা গত 16 বছর পর্যন্ত এই সরকারকে বসানোর জন্য চেষ্টা করেছি, যে কোনো মূল্যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন করার জন্য, দেশকে সংস্কার করে গণমানুষের মুক্তির জন্য আমরা সবাই আন্দোলন করেছি, বাস্তবায়ন করেছে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং দেশবাসী। কিন্তু সেই বাস্তবায়নে সহযোগিতা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আজকে যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে এই চট করে শেখ হাসিনা এখান থেকে পালাতে পারতেন না। এই চট করে যে চলে গিয়েছেন, হয়তো অনেকের কাছে মনে পড়তে পারে যে শেখ হাসিনাকে যেতে দিলাম কি দিলাম না। আজকে যদি আজকের সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়ে যদি দায়িত্ব না নিতেন, তাহলে আজকেও স্বাধীনতা পেতাম না। হয়তো আরো 10,000 5,000 মানুষকে শেখ হাসিনা হত্যা করে কিন্তু ক্ষমতায় থাকতো। এটাই ছিল শেখ হাসিনার পরিকল্পনা। এ কারণেই শেখ হাসিনা রাগান্বিত হয়েছে। এ কারণেই তিনি কিন্তু আজকে ক্ষিপ্ত এই সেনাবাহিনীর উপরে, ওয়াকারুজ্জামান সাহেবের উপরে, ইউনূস সাহেবের উপরে, কারণ তার সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে চুরমার তারা করে দিয়েছে। অতএব চট করে যে প্রবেশ করবেন, সেই চট করে প্রবেশ করার জন্য আজকের আপনাকে কেউ করতে দিবে না, বরং আপনাকে প্রকাশ্যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বিমানে চড়ে বাংলাদেশে এসে জনগণের কাতারে আপনাকে দাঁড়াতে হবে, এবং জনতার আদালতে বিচার করবে। জনগণের প্রতিষ্ঠিত ন্যায়সঙ্গত আদালতে আপনার জন্য সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করবে। কারণ আপনি চট করে
গত কয়েকদিন আগে আমার দেশের প্রায় হাজারো শিক্ষার্থীকে আপনি হত্যা করেছেন, নাগরিককে হত্যা করেছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বাংলাদেশকে নিয়ে এই বর্তমান ফ্যাসিবাদ সরকার বিভিন্ন অপকৌশল তারা চালাবে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, গত প্রায় বিএনপির সরকার ছিল, জামাতের সরকার ছিল, মানে জোট ছিল 2001 সালে, এর আগেও বিভিন্ন সরকার ছিল ইনক্লুডিং আওয়ামী লীগ। কোন আমলে কখনো কিন্তু আপনি মাজার ভাঙতে দেখেন নাই। এই সরকার পরিকল্পিত উপায়ে কি শুরু করেছে দেখেন। আনসারের পোশাক পরে তারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে, 15ই আগস্টের আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে। তারপরে বাংলাদেশের মানুষের উপরে রিক্সা শ্রমিক, তারপরে কি বলে এই যে বিভিন্ন ধরনের গার্মেন্টস, এগুলো করে আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে। তারপরে তারা এখন প্রশাসনের মধ্যে তাদের এই আন্দোলন অব্যাহত রাখার জন্য ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এক বাক্যে সবকিছু করার পরে যখন ব্যর্থ হয়েছে, তখন এই মুসলমানদের মধ্যে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে আপনাদের চিন্তা চেতনা আদর্শকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একদল গোষ্ঠী, যারা তাদেরই দালাল, তাদেরকে দিয়ে মাজার ভাঙিয়ে তারপরে আন্দোলনকে জমাতে চায়। কেন করতে চায়? সহজ কথা, মাজারের বিরুদ্ধে বাংলাদেশের সিংহভাগ মানুষ, কারণ এই দেশের কৃষ্টি কালচার সভ্যতার সাথে পূজা অর্চনা কিংবা মুসলমানদের ধর্ম বিক্রি করে কারো এবাদত যায় না। কিন্তু এর মানে এই নয় যে এদেশের মানুষ এই মাজারের পক্ষে কিংবা বিপক্ষে থাকুক, তারা ভাঙচুরের পক্ষে তো না। কিন্তু হঠাৎ করে এই ভাঙচুর কারা করালো? তারাই করাচ্ছে যারা মন্দিরে ভাঙচুর করে তারপরে জাতির কাছে প্রকাশ করতে চায় যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখন মন্দির যেহেতু পাহারা দিচ্ছে হুজুররা, আলেমরা, শিক্ষার্থীরা, এখন তাদের সেখানেও বুমেরাং হয়ে গিয়েছে। তাই হঠাৎ করে শুরু করেছে আবার সেই মাজার ভাঙ্গা প্রজেক্ট। কিন্তু এই মাজার কিন্তু চরমনাইয়ের পীর ভাঙতে বলে নাই, জামাতের আমির ভাঙতে বলে নাই, ইসলামী কোনো দল ভাঙতে বলে নাই, অথবা কিংবা আপনার কোনো শায়েক ভাঙতে বলে নাই। হ্যাঁ, মাজারের বিরুদ্ধে তাদের ওয়াজ থাকতে পারে যে আপনারা সেখানে যাবেন না, আপনারা পূজা করবেন না, আপনারা আল্লাহর কাছে যাবেন, সেটা তাদের ওয়াজ নসিহত। এটার পক্ষে আমিও আছি, আপনিও আছেন। কিন্তু হুট করে এই আন্দোলন কেন করছে? এটার মধ্য দিয়ে একটি শক্তি তারা তৈরি করতে চায়, যাতে করে তারা জাতিকে বিভাজন করতে পারে, যাতে করে তারা বাংলাদেশকে আবার শক্তি নষ্ট করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ধ্বংস করতে চায় এবং বাংলাদেশের মানুষকে বুঝাতে চায় যে শেখ হাসিনা নাই মানি সবকিছুতে অশান্তি। কিন্তু শেখ হাসিনা নাই মানি সবকিছুতে অশান্তি নয়। বাংলাদেশ এখন শান্তিতে চলমান রয়েছে। গত 16 বছরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, গত 1 মাসে কিন্তু এর একটাও দেখাতে পারবেন না। আওয়ামী লীগ সবসময় বলতো, যে আজকে যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পতন হয় 5 লক্ষ লোকের নাকি জীবন যাবে। আমি আপনাকে প্রশ্ন করে বলছি, আমরা আওয়ামী লীগের হাতে জীবন ধ্বংস হয়েছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু পাল্টা আমাদের মাধ্যমে আওয়ামী লীগের একটা প্রাণও বাংলাদেশে ঝরে নাই। এটার দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগ একটা গুজববাজ, আওয়ামী লীগ একটা দুষ্ট চক্রের নাম, আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রবাজ, যারা সকাল সন্ধ্যা আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রাখবে। অতএব আমাদেরকে কি করতে হবে? সতর্ক হওয়ার কোনো বিকল্প নাই। সতর্ক হতে হবে। সমন্বয়কদের কথাবার্তায় ভারসাম্য তাদের যেমন আনতে হবে, রাজনৈতিক দলগুলোর পিছনেও তাদেরকে সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে আপনাদেরও স্নেহসুলভ ভালোবাসা প্রকাশ করে শ্রদ্ধা রেখে বাংলাদেশের বর্তমান এই সরকারকে আগলে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এই সরকারকে শক্তিশালী করতে হবে। আপনি যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সমালোচনায় আওয়ামী লীগের মতো আপনিও ব্যস্ত থাকেন, তাহলে বুঝতে হবে আপনার এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ বেনিফিট অর্জন করবে এবং এই সেনাবাহিনীকে বিতর্কিত করে তারা এই দেশে একটি গোলযোগ সৃষ্টি করবে। পরবর্তীতে দেখবেন আমসালা সবই আপনি খুয়াবেন। অতএব আমি সমগ্র দেশবাসীকে, সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানাবো, বর্তমান সময়ের আপনার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করা, নৌবাহিনীর হাতকে শক্তিশালী করা, বিমান বাহিনীর হাতকে শক্তিশালী করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করা। দেখেন গত কয়টা মাস গেল, মাত্র 1 মাস সময়। এই 1 মাসের মধ্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র, ব্যাংকগুলোকে ধ্বংস করা, অর্থনীতিকে ধ্বংস করা। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বলেছেন কত কোটি ডলার পরিমাণ টাকা বাংলাদেশের আবার তারা ছাপিয়ে তারপরে অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে। আজকের মুদ্রাস্ফীতি হয়েছে, এখন দেশের অর্থনীতি একদম অচল। এই ঋণ টিন সবকিছু এখন পরিশোধ করতে হবে ইউনূস সাহেবদেরকে, এই নতুন সরকারকে। তাহলে এই ঝঞ্ঝাল কারা তৈরি করে দিয়ে গিয়েছে? এই শেখ হাসিনা করে দিয়ে গিয়েছে। এখন আমাদেরকে যদি সেটা করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওদের সাথে কোনো এগ্রিমেন্ট নাই, ওদের কোনো বক্তব্যের সাথে আমরা একমত নই। আমরা আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন চলমান রাখতে হবে। অতএব সমন্বয়করা, বাংলাদেশে যারা শিক্ষার্থী আন্দোলন করেছে, তাদের ছোট বয়সেও যদি তাদের বক্তব্যগুলোকে তারা সংযত রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আপনাদেরও প্রতি অনুরোধ থাকবে, দলের প্রতি অনুরোধ থাকবে, তাদের প্রতিও আপনাদের স্নেহসুলভ সম্পর্ক বজায় রাখার জন্য কাছে টানার মানসিকতা এখনই বন্ধ করা যাবে না, বরং তাদেরকে আমাদের জীবন গঠনের জন্য, দেশ গঠনের জন্য সবসময়ের জন্য তাদেরকে লাগবে। অতএব তাদেরকে শত্রু ভাবার সুযোগ নাই, এই সরকারকে শত্রু ভাবার সুযোগ নাই। এই সরকার আমাদের, এই সরকারকে শত্রু তারাই ভাববে যারা এই সরকারের কারণে পালাতে বাধ্য হয়েছে, গণভবন ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, আপনার কি বলে এমপি মন্ত্রী তার দলের লোকজনকে ছেড়ে তারপরে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে। তারাই এই সরকারকে শত্রু মনে করবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব শেখ হাসিনা চট করে যে বাংলাদেশে প্রবেশ করবেন, এই চট করে প্রবেশ করার সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক দল থেকে শুরু করে কারো কোনো জায়গায় চট করে তাকে প্রবেশ করতে কেউ দিবে না।
আমরা তাকে বাংলাদেশে প্রবেশ করাতে চাই। আমি যেটা শুরুতেই বলেছি আপনাদেরকে লাইভে, যে আমি হাতে চুরি পরে হাঁটবো, রাজনীতি ছেড়ে দিব যদি শেখ হাসিনা আজকে পারে প্রমাণ করতে যে আমি চট করে না, প্রঞ্চ আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি আজকে দিবালোকের মতো স্পষ্ট, আমরা কি বিমানে চড়ে বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করে ঢুকতে পারবেন যদি পারেন, রাজনীতি ছেড়ে দিব। এইসব ধান্দাবাজি, মিথ্যা তথ্য গুজব ছাড়া আওয়ামী লীগের অভ্যাস। 15ই আগস্ট কোন জায়গায় পালন হয় নাই। 2022 সাল 23 সালের 15ই আগস্ট তারা তাদের পেজে পর্যন্ত প্রকাশ করে মিথ্যাচার করেছে। আজকের এখন 2023 সাল 22 সালের আওয়ামী লীগের দালালদের মিছিলগুলো কাট করে প্রকাশ করে বলে জেগে উঠেছে, যে কোনো মুহূর্তে সমস্যা হবে। ফেসবুকে এই সব বুলি উড়িয়ে লাভ হবে না। বাংলার জনগণ তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এই দেশে তোমাদেরকে ঢুকতে দিবে না। ঢুকতে হলে ফাঁসির রশি নিয়েই তোমাকে ঢুকতে হবে। অতএব আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিরোধী আন্দোলন করে এতদিন পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদেরকে সংযত হতে হবে, ধৈর্য ধরতে হবে, কথা বলতে হবে, সবচাইতে বেশি ধৈর্য ধরতে হবে তাদেরকে যারা সবচাইতে বড় রাজনৈতিক দল। কারণ আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে এই বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের ফ্যাসিবাদী চক্রটি আবার তলে তলে ষড়যন্ত্র করে কিন্তু এই সরকারকে দুর্বল করার চেষ্টা করবে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা আবার এই দেশে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রাখবে। আমি যে কারণে সবসময় বলি, আমাদের মধ্যে ঐক্যের বিকল্প নাই। রাজনীতিতে ঐক্য ছাড়া রাজনীতি হবে না। আপনার সাথে জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশ গঠনের জন্য এখন এই মুহূর্তে প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং এই সরকারকে সহযোগিতা করা। আমি কেন তাদের পক্ষে কথা বলছি? আমি বাস্তবসম্মত কথার বাইরে কথা বলতে চাই না। আমি আবেগে আপনাকে নাচিয়ে দিলাম, এই করলাম সেই করলাম, আপনাকে উস্কে দিলাম, তাতে তো লাভ নেই। আপনি যখন বলছেন বাংলাদেশের এই জিনিসগুলোর এখনো পরিবর্তন হয় না, তখনও পরিবর্তন হয় না, আপনি একটু নিজে ভেবে দেখেন। 16 বছরের বাংলাদেশের যা কিছু করেছে সব আওয়ামী লীগ। এটাকে যে পরিকল্পনার ভিত্তিতে ওয়াকারুজ্জামান করছে, এটাই সুষ্ঠু পরিকল্পনা, এর বিকল্প কিছু নাই। তাহলে আপনি টিকতে পারবেন না। ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টর থেকে আজকের পরিবর্তন করা হবে। হ্যালো প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা সে কারণে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সবাই মিলে আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকারের সকল প্রকার সহযোগিতা আমরা অব্যাহত রাখবো, এবং তাদের এই কর্মকাণ্ডগুলো আপনাকে অনুধাবন করে তারপরে পথ চলতে হবে। আপনাকে ধীরে ধীরে করতে হবে, সময় নিয়ে করতে হবে। আপনি এখনই যা কিছু চাচ্ছেন চাইতে পারেন, কিন্তু চাইতে গিয়ে এমন কোন আচরণ শুরু করা যাবে না যেই আচরণে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানের মতো দেশপ্রেমিক মানুষকেও দোষী সাব্যস্ত করেন। এত বছর পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই। আমাদের সবচেয়ে বড় অর্জন সেটাই যে আজকের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এখন কাদের মাধ্যমে পেরেছি, তাদেরকে আমাদের আগলে রাখতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনাদের অনেকেই দেখবেন অনলাইনে ভিডিও, বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য, আজকে এটা হবে, কালকে এটা হবে, এখন এটা করা হচ্ছে না কেন, এখনই এটা করতে হবে। আমি মনে করি এই বক্তব্যগুলো সংশোধনের উদ্দেশ্যে দিলে অবশ্যই সেটা গ্রহণীয়, কিন্তু আপনি ভাবতে হবে যে আপনার এত দাবি দেওয়া একসাথে করা সম্ভব না। বাংলাদেশের এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে বাংলাদেশের সবচাইতে কঠিনতম পরিস্থিতি তাদেরকে শিকার হতে হয়েছে। তার মধ্যে অন্যতম পরিস্থিতি কি? সেটা হচ্ছে বন্যার্ত যে একটি বন্যা হয়েছে ফেনীতে। এই বন্যা থেকে মানুষকে মুক্তি পাওয়ার জন্য লড়াই ছিল। শপথ নেওয়ার সাথে সাথে সমগ্র দেশবাসী সেই বন্যাকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করেছে। আজকে সেই বন্যা দুর্গত অঞ্চলগুলো এখনো ঠিক হয়ে ওঠেনি। আমি দাবি তুলছি আমার বেতনের জন্য, আমার স্কেলের জন্য, আমার গার্মেন্টসের জন্য, আমার কি বলে এই যে আপনার কি বলে এটাকে, এই পুলিশ, তারপরে এই কয়েকদিন আগে আনসারদের জন্য এই দাবি দেওয়া গত 16 বছরে কেউ করতে পারেনি। আজকে কেন করছে? তার মানে হচ্ছে এই কথাগুলো আজকের আমাদের এই কথাগুলোকে আমাদের উন্মুক্ত হয়েছে বিধায় আপনি বলতে পারছেন। কথাও যেমন বলতে হবে, তাদেরকে কাছেও তেমন টেনে রাখতে হবে, এবং তাদেরকে সময়ও আমাদেরকে তেমন দিতে হবে। না হয় ওই যে চট করে কথা বলছে, এই চট করা শেখ হাসিনা তার সকল প্রকার ষড়যন্ত্র অব্যাহত রাখবে বলে আমি মনে করি। আপনারা দেখেন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। একজন আদর্শবাদী নেতার এত সুন্দর প্রাণ চাঞ্চল্যময় বক্তব্য আমি বিগত 10-16 বছরে কোনো সময় শুনি নাই। সত্য কথা বলছি। কিভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন? তিনি বলেছেন ইতিমধ্যে কমিশন করে দিয়েছেন, প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাচ্ছেন, সংস্কার করছেন। তারা আজকের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে দুর্বলতা, সেটা তারা ডাইরেক্ট বলে দিয়েছেন। এই দুর্বলতা কি এই সরকারের নাকি গত 16 বছরের সরকারের? 1 মাসের মধ্যে এই সরকার তো দেশকে ডুবাতেও পারে না, উন্নতিও করতে পারে না। তাহলে কারা ডুবিয়ে গিয়েছে? শেখ হাসিনা। পুলিশ প্রশাসনকে পারিবারিক তান্ত্রিক পুলিশ বানিয়ে দিয়ে গিয়েছে। সমগ্র ডিসিএসপি সচিব সব আওয়ামী লীগের বানিয়ে রেখে গিয়েছে। আজকের সমগ্র ব্যাংক লুট করে খেয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। আজকের বিমা থেকে শুরু করে সব জায়গায় শেষ। সে কারণে এই শেষ হওয়া জায়গাটা এখন মেরুদণ্ডের উপরে পড়েছে ইউনূস সাহেবের, ওয়াকারুজ্জামান সাহেবের। অতএব তাদেরকে সময় দিতে হবে। সেদিন আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটা বক্তব্য শুনেছি। তিনি বলার চেষ্টা করেছেন 16 দিনে এই পরিবর্তন হবে না, প্রয়োজনে 16 মাস আমাদেরকে ধৈর্য ধরে তারপরে আমাদের এই কাজ অব্যাহত রেখে এই ফ্যাসিবাদের সকল অপকর্মগুলোকে আমাদের আস্তে আস্তে করে দূর করতে হবে।
অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, উস্কানি নয়। আমরা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কথা বলেছি। কি জন্য যুদ্ধ করেছি? ফ্যাসিবাদের পতনের জন্য। তো যুদ্ধ করে আমরা যেই সরকারকে ডেকে নিয়ে এসেছি, সেই সরকারকে আমি, আপনি, আমরা পরামর্শের ভিত্তিতেই দেশকে চালাতে হবে। আজকের এই সরকার ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে তারপরে তিনি সংলাপ করেছেন, কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন। এই সরকার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলালে হবে না। এটা বিপ্লবিক সরকার। এটা এমন একটা ক্রাইসিস এই সরকার এসেছে যেই সময় আপনাকে ছাত্র জনতার আবেগ অনুভূতি, দেশবাসীর মানুষের আবেগ অনুভূতিকে বুঝতে হবে এবং এই সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আমার উদাত্ত আহ্বান থাকবে, সেটা হচ্ছে আমাদের যে ছাত্র বন্ধুরা আন্দোলন করেছেন, আপনাদের প্রতিও আমার সফট রিমাইন্ডার থাকবে, আপনার এই আন্দোলন একদিনে হয়নি, 16 বছর পর্যন্ত সময় লেগেছে। অতএব বড় বড় রাজনৈতিক দল তাদের নেতা নেত্রীদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সংযত আচরণ করতে হবে। আমি জানি আপনি আমার বয়সে ছোট, আমার চেয়ে হয়তো রাজনৈতিক জায়গায় জ্ঞানে আপনি বেশিও হতে পারেন, কমও হতে পারেন, শেখার আছে অনেক কিছু। আসুন আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখিয়ে তারপরে ভালোবাসা উজাড় করে দিয়ে দেশকে গঠন করার চেষ্টা করি। যদি সেটা না করতে পারি তাহলে এই বিভাজন দিয়ে আমাদের দেশ সুন্দর হবে না। মনে রাখতে হবে, এই দেশের যত বড় বিপ্লবী হোক না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে সাথে রাখতে হবে, তাদেরকেও পাশে রাখতে হবে, তাদের আন্দোলন সংগ্রামকেও স্বীকৃতি দিতে হবে, যে কারণেই বাংলাদেশের মানুষ শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, রাজনৈতিক দলগুলোকে এটাও চিন্তা করতে হবে, আগামী 4 বছর 5 বছরেও যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় না নিতেন, আপনি আমি স্বাধীনভাবে বাংলাদেশে বসে এই জোর গলায় বক্তব্য দিতে পারতেন না, মিছিল মিটিং করতে পারতেন না, মামলাগুলো থেকে মুক্তি পাইতেন না, খালেদা জিয়ার জেল জুলুম থেকে মুক্তি পাইতেন না, বিদেশি চিকিৎসার জন্য এখন আমরা পাঠাতে পারতাম না, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতো, তারেক রহমান সাহেবকে দেশে আনা আমাদের জন্য অনিশ্চিত হয়ে যেত এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গুম খুন হত্যার শিকার হতেই থাকতেন। সেখান থেকে ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বিশেষ করে সেনাবাহিনী আমাদের পাশে যে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য চরম পাওয়া। এই পাওয়ার স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি নির্দ্বিধায় তাদেরকে কাজ করার জন্য আমাদের প্রত্যেকের এখনই ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। মনে রাখবেন, সরকারবিহীন আপনি আমি সারাদিন রাজপথ দখল করে রাখলেও এই দেশের পরিবর্তন করা সম্ভব নয়। সরকারকে সামনে রেখেই আমাদের কাজগুলো উদ্ধার করতে হবে। অতএব সরকার হবে আমার বন্ধু। যেই সরকারকে আমরা ডেকে এনেছি, সেই সরকারকে আমাদের কি পেলে পুষে এই ফ্যাসিবাদের সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব সকল ষড়যন্ত্র এখনো চলমান, প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র চলমান। আমাদের দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। আপনার এই বিদ্যুৎ গত কয়েক মাস আগে সারা দেশের 16 দিন, মানে 16 বছর পর্যন্ত বাংলাদেশে আপনার বিদ্যুৎ কোনোদিন বাসায় থাকতো না। সব জায়গায় বিদ্যুতের জন্য হাহাকার। মনে আছে, মমতাজ ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি করতো আর সারাদিন লোডশেডিং থেকে থাকতো। তত্ত্বাবধায়ক সরকার আসছে, দায়িত্বই নিতে পারে নাই। এর মধ্যে যদি আপনার একটু বিদ্যুতে বিভ্রাট হয়, বন্যার কারণে, বিভিন্ন অর্থনৈতিক সমস্যার কারণে আপনার যদি একটু সমস্যা হয়, রাস্তাঘাটে যদি একটু জ্যাম লাগে, তাতেই যদি আপনার রুচির পরিবর্তন হয়ে যায়, তাহলে ভাবতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। এটা যুদ্ধ ছিল, যুদ্ধ। যুদ্ধ পরবর্তী একটি দেশ গঠন করতে হলে অনেক ধৈর্য, অনেক ঐক্যবদ্ধতা থাকতে হয়। আমাদের এত তাড়াহুড়া করলে হবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যুদ্ধ থেকে বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে। যুদ্ধ হতো একটি দেশের চরিত্র থাকে, মানুষ কিন্তু সেখানে কিন্তু ঘুমাইতে পারে না, শান্তিতে থাকতে পারে না, খেতে পারে না, দুর্ভিক্ষ লাগে, বিভিন্ন ষড়যন্ত্র থাকে। সেই যুদ্ধ হতো একটি বাংলাদেশ এখন চলছে। অতএব এই যুদ্ধ হতো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল লরিয়েটকে আমরা পেয়েছি। আমি এটা ব্যক্তিগত মতামত, আমি কারো তোয়াক্কা করে কথা বলি না, কোনোদিন বলি না, আজও বলছি না। আমি যা আমার চিন্তায়, আমার দর্শনে অনুভব করছি সেটাই বলছি। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মমর্যাদাশীল একজন ব্যক্তি। তারা কখনোই আপনার আমার উপরে চেপে বসা সরকার হবে না। তারা জনগণের অনুভূতিকে যতটুকু সময় দরকার সেই সময় নিয়ে কাজ করবেন। সেনাবাহিনী কোনোদিনই, আমার ধারণা এই মুহূর্তে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সেই রকম সিচুয়েশন ক্রিয়েট না হবে, কোনোদিন মার্শাল্লাহ দিবে না। কারণ তারা যদি দিতে চাইতো শুরুতেই দিতে পারতো। অতএব তাদের উপরে আস্থা রাখতে হবে। কারো না কারো উপরে আপনাকে আস্থা রেখেই চলতে হবে। আপনি সবাইকেই শত্রু ভাবলে কাকে নিয়ে আপনি চলবেন? কেউ তো আপনার পাশে নেই। এই বিপদকালীন সময় আমার এই সহযোদ্ধা সেনাবাহিনী আমার পাশে এসেছে, সহযোগিতা করেছে। অতএব তাদের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করেন। দিন রাত কষ্ট করছে। সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা একসাথে সম্ভব নয়। পুলিশ নাই, থানা নাই, বিভিন্ন জায়গায় সব আওয়ামী লীগের লোকগুলো পালিয়েছে। এই পালানো লোকগুলোর জায়গায় রিক্রুটমেন্ট করতে হলে আপনাকে আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একমত। কালকে তার বক্তব্য শুনে আমি আনন্দিত হয়েছি, আন্দোলিত হয়েছি। আমি সত্যিকার অর্থে আমি বুঝতে পেরেছি যে না, তিনি চেষ্টা করছেন। আপনাকে আমি প্রশ্ন করি, এই যে কি বলে ভারত থেকে যে আপনার বিদ্যুৎ আনা, বিদ্যুতের জন্য যে কি বলে, কি কোম্পানি, আদানি নাকি, তাদের এই যে কোম্পানির বিদ্যুতের যে বিল শেখ হাসিনা পরিশোধ না করে ঋণের বোঝা রেখে গিয়েছে। এখন তারা চাপ দিচ্ছে। বন্যা আমার দেশে ভারত সৃষ্টি করে পানিতে ডুবিয়ে মেরেছে। তারপরেও আমরা কিন্তু কারো ব্যাপারে কোনো ধরনের
বৈষম্য নীতি করি নাই, পররাষ্ট্র নীতিতে আমরা ভারতকে অবজ্ঞা করি নাই। আমরা বলছি আমাদের উপরে অত্যাচার চালালে সেটারই প্রতিবাদ করব, কিন্তু আমরা তোমাদের যে কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেই রাষ্ট্র চালাবো। তাহলে আমরা উদার? আমাদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, নিপীড়ন চলছে, আমাদের এই সরকারকে সবাই মিলে চেপে ধরছে, অসহযোগিতা করছে। বিদেশি বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে এই সরকারকে কোনোভাবে মেনে নিয়েছে কায়দায় কায়দায়, খুব বেশি নিতেও পারে না। তারপরেও যে এই সরকার আজকের জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছে, সেটা ইউনূস সাহেবের কারণে কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কারণেই আমরা পাচ্ছি। এই সেনাবাহিনী যদি চাইতো আরো 10 দিন নিরবচ্ছিন্ন ভাবে রাস্তায় ঘুমিয়ে থাকবে, লাশের পরে লাশ পড়তো, শেখ হাসিনার মতো একজন এই ফ্যাসিস্ট স্বৈর শাসকের বিদায় আপনি ঘটাতে পারতেন না। আপনাকে পৃথিবীর যুদ্ধের ইতিহাস জানতে হবে, পৃথিবীর আন্দোলন সম্পর্কে স্টাডি করতে হবে। আপনার যখনই কোনো ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসে একমাত্র সেনাবাহিনী আপনাকে সহযোগিতা না করলে কেউ পারবে না, কেউ পারবে না। আজকের সিরিয়ায় যুদ্ধের পরে যুদ্ধ, মাসের পরে মাস চলছে, এখন পর্যন্ত বাশার আল আসাদকে কেউ নামাতে পারে না। কেন পারে না? তার হাতে আজকের সব বাহিনীগুলোকে তিনি কুক্ষিগত করে রেখে জনতার উপরে নিপীড়ন চালাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, স্বাধীন হতে পারছে না, সরকারের পরিবর্তন হচ্ছে না। আপনি দেখছেন না প্যালেস্টাইনের যুদ্ধ, আপনি দেখছেন না বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ। এই জায়গায় আমরা একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। আমার দুঃখ হয় তখন যখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করে বরং আমরা অপেক্ষা করছি আবারও আওয়ামী লীগের মতো আচরণ। এটা আমাদের দ্বারা কাম্য নয়, আমরা এটা করতে পারি না। করলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী আর কোনো অপশন নাই। এই ইউনূসকে যদি আপনারা পিরাপিরি কইরা বিপদ টেনে নিয়ে আসেন, সেনাবাহিনীকে পিরাপিরি কইরা বিপদ টেনে নিয়ে আসেন, তাহলে একুলুকুল দকুল সবকুল আপনারা খুয়াবেন। আর যদি তারা একটু সময় বেশি নিয়েও আমাদেরকে আস্তে আস্তে করে দেশটাকে গঠন করে, তার উপরে আস্থা রাখলে আপনিও রাজনীতি করতে পারবেন, আমিও পারবো, দেশও ভালো থাকবে। আমার বক্তব্য কারো পক্ষে কিংবা বিপক্ষে নয়। আবার আমি কিন্তু সমন্বয়কদের ব্যাপারেও বলেছি, ছাত্রদের ব্যাপারেও বলেছি, বক্তব্য যা আসে তাই দিলেই হবে না, সতর্কতার সাথে বক্তব্য দিতে হবে, সবাইকে অ্যাপ্রিশিয়েট করে বক্তব্য দিতে হবে। সবাইকে শত্রু বানিয়ে দেশ চালাতে পারবেন না, সবাইকে মিত্র বানানোর মানসিকতা তৈরি করতে হবে। শত্রু শুধু এখন বাংলাদেশে তারাই যারা গত 16 বছরে লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, মানুষদেরকে আজকের ধ্বংস করেছে, তাদের ব্যাপারে আপনাদের কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সতর্ক থাকবেন আপনারা। আমার বক্তব্য অনেকের মুখরোচক বক্তব্য আমি দেই না, চাইলেই যে কেউ আমাকে খুঁচিয়ে বক্তব্য দেওয়াতে পারে না। এ কারণে অনেকে রাগ কষ্টও পায়, কারণ আমি তো দালাল হতে পারবো না। আমি যেটা অনুভব করছি দেশের স্বার্থে আমি সেটাই বলছি। ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, লাইভ দিতে পারছি না, সেজন্য সকল কথা এই লাইভের মধ্য থেকে প্রকাশ করতে চাই। আপনারা সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের রাজনীতিবিদরা এই সরকারকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগ তাড়িয়ে আমরা তাদেরকে বসিয়েছি, আর এই সরকারকেও কোনো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই। আমাদের একটা টেন্ডেন্সি কি জানেন? আমি যেই দল করি, এই দল যদি কেউ না করে তাহলেই সেই লোক খারাপ হয়ে যায়। এই মানসিকতা পরিহার করতে হবে। আজকের এই দেশে একটা দল ভেঙে যখন আরেকটা দল হয়, তখন ওই দলের লোকেরা মনে করে আমার স্বাধীনতা, কিন্তু ওই দল ভেঙে যখন আরেকটা দল হয়, তখন তারাও কিন্তু আগের মতো সেই স্পেস দিতে চায় না, বলে ওরা আমাদের থেকে বের হয়ে গিয়েছে। কেন বলেন এই কথা? আজকের যদি সমন্বয়করা রাজনৈতিক দল করে, কোনো আপত্তি নেই আমাদের। ছাত্র রাজনৈতিক দল করে, আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, কারণ আমি আপনি তো গণতন্ত্রের কথা বলছি। সমস্যা কোথায়? যাদের সমস্যা বুঝতে হবে তারা স্বৈরতান্ত্রিক মানসিকতা লালন করেন, তারা যে দলের ছদ্মবেশী থাকেন না কেন, আর যাই হোক আপনি দেশপ্রেমিক না। অতএব আসুন, সবাইকে ছাড় দিতে হবে, ছোট্ট ছোট্ট ছাড় দিতে হবে। এমন কোনো ছাড় নয় যাতে আপনার ক্ষতি হয়ে যাবে, এমন কোনো ছাড় নয় যাতে আপনার জেলে যাওয়া লাগবে, এমন কোনো ছাড় নয় যাতে আপনার ফাঁসি হবে। না, আমি বলছি সামান্য ছাড় দিতে হবে। কি? যা কিছু পাইলেই সমালোচনা করা যাবে না। আপনি এটাকে ইসলামী রাষ্ট্র ভাবলে তো হবে না। এইটা আজকের খেলাফতি রাষ্ট্র তো হয়ে যায় নাই। আরে একদল বের হয়েছে এখন বাইতুল মোকাররমের সামনে ঘন ঘন মিছিল করে, আর মনে করে যেন এই দেশটাকে একেবারে তার মতো বানাই ফেলবে। এত সহজ নয়। এই সব শায়েক আব্দুর রহমান আওয়ামী লীগের তৈরি। এই দেশে আর শায়েক টায়েক আহমদ মানে কি বলে ওই যে আব্দুর রহমান তৈরি করা যাবে না। এই দেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। এদের শুধু আর গণতান্ত্রিক মুসলিম কান্ট্রি। আমাদেরকে রাজনৈতিক সচেতনতা অর্জন করতে হবে। যদি সেটা না করেন, তাহলে আদর্শপন্থী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে আজকের বিক্রি করে বিদেশিদের কাছে জঙ্গি হিসাবে উপস্থাপন করবে আপনার ছায়াতলে এসেই। আপনাদেরকে সেজন্য সতর্ক হতে হবে। কোন জামাত ইসলাম বলে নাই বাংলাদেশের মাজার ভাঙেন, পীর সাহেবের দরগা দখল করেন, মাদ্রাসার শিক্ষককে নামিয়ে দেন। কোন চরমনের পীর বলে নাই, হেফাজত বলে নাই, বড় বড় রাজনৈতিক দল বলে নাই। কিন্তু কারাই মাজার ভাঙছে, আবার কারাই মাজারের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটাকে বুঝতে হবে। তার মানে এটা মাজার নয়, এই ইস্যুটা হচ্ছে শেখ হাসিনার তৈরিকৃত ইস্যু, মন্দিরের মতো ইস্যু, যাতে করে এটা দিয়ে আপনার মাথায় কাঁঠাল বানতে পারে। অতএব তালে নাচা যাবে না। মাজারের পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, এখন প্রয়োজনে পাহারা দিয়ে রাখতে হবে। তারপরেও এই দেশে বিশৃঙ্খলা তৈরি করার কোন সুযোগ শেখ হাসিনাকে দেয়া যাবে না। অতএব যারা শর্টকাট ইসলাম মনে করেন, দাওয়াত নাই, কাজ নাই, মানুষের মানসিকতার পরিবর্তনের খবর নাই, এমনি এমনি জিন্দাবাদ দিয়ে আপনি রাষ্ট্র ধর্ম বানাইবেন, এত সহজ না। এই মাজার ভাঙার আগে মাজারের ক্ষতিকর দিকগুলো জাতির কাছে প্রকাশ করেন।
সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, ধর্মভিত্তিক ইসলামিক চর্চা করেন, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিক জ্ঞান দিন। আর সব মাজারই তো আপনার ভাঙার প্রয়োজন নাই। এগুলো কারা করছে? এগুলো একটি কুচক্রী মহল করছে। এটা সরাসরি পার্শ্ববর্তী দেশের ইন্ধনে হচ্ছে, মাথায় রাখতে হবে। আজকে যারা এত বড় আন্দোলন করেছে ছাত্ররা, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে বুঝতে হবে এটাও ষড়যন্ত্র। আবার এই ছাত্রদেরকে যারা ভুলভাল বক্তব্য শিখিয়ে দিয়ে আবেগতাড়িত করে কোন ধরনের কঠোর করে বক্তব্য কোন রাজনৈতিক নেতার ব্যাপারে দেওয়াবে, সেটাও একটা ষড়যন্ত্রের অংশ। হয়তো ওই ছাত্র ভাই বুঝতেছে না। বুঝবে কোত্থেকে? এত সহজে এত আন্দোলন করে দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা এইরকম বিদায় নিয়ে যাবে এটা কেউ জানতো না। অতএব আমাদেরকে এই আওয়ামী লীগের ষড়যন্ত্র মুখস্থ করে, ঠুতস্থ করে, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আপনাকে নিজে জেনে শুনে তারপরে জাতির কাছে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার সর্বশেষ অনুরোধ হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যে কষ্ট করছে, এই কষ্টটা সফল হবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই। চোর দেখলে আমরা থামিয়ে দেব, গুন্ডা দেখলে আমরা থামিয়ে দেব, রাস্তায় কোন ধরনের বৈষম্য হলে আমরা থামিয়ে দেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কারো ব্যাপারে কোনো অন্যায় আচরণ দেখলে তাদেরকে জেলে কিংবা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা কাউকে মেরে পিটে ধ্বংস করবো না, আমরা কারো উপর আক্রমণ করবো না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সকল বিজয়ের পরে একটা বড় সমস্যা পৃথিবীতে বিরাজমান থাকে, তা হচ্ছে ধৈর্য সমস্যা। ধৈর্য কেউ রাখতে পারে না, আর ধৈর্য যখন থাকে না তখনই সেই বিজয়ের স্বাদ সবাই গ্রহণ করতে পারে না। অতএব যারা ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েট করেন, এই করেন সেই করেন, সকালবেলা জেনারেল ওয়াকারুজ্জামান খারাপ, বিকেলবেলা জামাতের আমির খারাপ, সন্ধ্যাবেলা আপনার ওই কি বলে আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ, ভালোটাকে বলেন, ভালোটাকে। বাংলাদেশের এইগুলা নিয়েই আমাকে চলতে হবে। আমরা সবাই মিলে দেশ গঠন করবো। আসেন, নিজ দায়িত্বে দেশের জন্য কিছু কাজ করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, এত বড় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের জন্য আপনি কি সংস্কার করেছেন? আপনার প্রতিষ্ঠানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার ব্যবসাকে আপনি নিয়ন্ত্রণ করুন। আপনার এই বর্তমান সময়ের যতগুলো অসঙ্গতি আছে সেগুলো আপনি বিগত 16 বছর এক পাশে রাখুন, আর গত 1 মাস রাখুন। দেখবেন আয়নার মতো পরিষ্কার বাংলাদেশটা মনে হবে ওই 16 বছরের তুলনায় 1000 কোটি গুণ ভালো আছে এখনো। অতএব এই বাংলাদেশকে আপনার আমাদেরকে রক্ষা করতে হবে। আমি সবাইকে সুদত্ত আহ্বান জানাই, সকল রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং এই সরকারকে যথাপযুক্ত সময় দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন সম্পন্ন করে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই যারা এতক্ষণ লাইভে ছিলেন আপনাদেরকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও সময় পেলে ভিন্ন বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই মিলে সেই জায়গায় উপস্থিত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের থেকে আমার কোনো ফ্যান ফলোয়ার কাউকে কোনো অন্যায় অসঙ্গতি দেখলে তার প্রতিবাদ করবেন, কিন্তু কোনো আইন নিজের হাতে তুলে নেবেন না। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবেন, যারাই যেখানে ছদ্মবেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। এই দেশ বিভিন্ন শিক্ষক, সুধী, সাহিত্যিক, কবি, গানওয়ালা, রিক্সাওয়ালা সবাইকে নিয়ে চালাতে হবে। আমি আমার লাইভগুলোতে এই স্বাধীনতার আগেও বলেছিলাম, এই দেশ কোনো একরোখা একজন দিয়ে চলবে না। অতএব কেউ কাউকে মাইনাস করার চিন্তা না কইরা আসেন কেমনে প্লাস করবেন, আসেন কেমনে দেশ গঠন করবেন, আসেন কেমনে ভালো চিন্তা করবেন, তাহলেই দেশটা ভালো থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনার এই ভাইরাল কল রেকর্ড। তিনি ইতিমধ্যে এই কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে। অনেকেই বলতেছে ইচ্ছাকৃতভাবে, আর ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, যেভাবে হোক ভাইরাল হয়েছে। কিন্তু এই কল রেকর্ডের মধ্যে বাংলাদেশের জনগণ এই সরকারের উপদেষ্টা এই সরকারকে নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা করেছেন। এই কল রেকর্ডের মূল উদ্দেশ্য একটাই, তার নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন, তার নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, কারণ তিনি খুব শীঘ্রই নাকি দেশে ফিরবেন। এই কল রেকর্ডে এমনটাই শোনা যাচ্ছে, শেখ হাসিনা তার নেতৃবৃন্দের সঙ্গে, তার প্রতিনিধির সঙ্গে এমনটাই আলোচনা করতেছেন। যাই হোক, এই সম্পর্কে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা শুনতে পারলেন। তো এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।